নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। আজকে একটি বিশেষ এপিসোড তৈরি করতে চলেছি, একটা স্পেশাল পডকাস্ট আপনাদেরকে উপহার দিতে চলেছি। আপনারা আমার পাশে যাকে দেখছেন তাকে অত্যন্ত বেশিভাবে চেনেন, পলিটিক্যাল ডেইলির পঙ্কজ বিশ্বাস, আর আমার মুখ তো আপনারা প্রায় প্রত্যেকদিন দেখে থাকেন। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের হাতে একটি প্রেস রিলিজ রয়েছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, আমরা ডেসক্রিপশনেও দিয়ে দেবো এবং অবশ্যই ছবিটা ভালো করে দেখানোর চেষ্টা করব। পঙ্কজ, নবান্ন নিমন্ত্রণে তোমাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর দা, তোমার প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর মনে রাখবেন, পলিটিক্যাল ডেইলি ভীষণ ভালো অনুষ্ঠান করে এবং নবান্ন নিমন্ত্রণ, পলিটিক্যাল ডেইলি, আমরা প্রায় একদম কন্টেম্পোরারি সাংবাদিক, আমরা একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেছি। এবং যদি এই ভিডিও ভালো লাগে, অবশ্যই আপনারা যারা পলিটিক্যাল ডেইলি দেখেন, যারা নবান্ন নিমন্ত্রণ দেখেন, তারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দীপঙ্কর দা অনেক সিনিয়র, আমরা একটি প্রতিষ্ঠানে একসাথে কাজ করেছি এবং আমাকে অনেক গাইড করতো দীপঙ্কর দা। অবশ্যই এই চ্যানেলটা নিয়মিত দেখবেন, খুব ভালো বিষয়ে, খুব অ্যাগ্রেসিভলি, আমরা হয়তো অনেক সময় বলতে পারি না, কিন্তু দাদা একেবারে অ্যাগ্রেসিভলি টু দ্য পয়েন্ট কথাগুলো বলে। আমি নিয়মিত দর্শক এই চ্যানেলে। পঙ্কজ বললে আমি কথা হারিয়ে ফেলি, যাই হোক না, বাস্তব। আমি কমেন্টও করি, আপনারা দেখতে পাবেন আমার কমেন্ট। আজকে পঙ্কজ, আজকে আমরা বিকেল 3টের আগে ধর্মতলায় কলকাতা প্রেস ক্লাবে আমরা ছিলাম, তুমিও ছিলে, আমরা অনেক সাংবাদিকরা ছিলাম। তোমার কাছেও এই কাগজটা আছে এবং আমাদের সবাই এটা পেয়েছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ আবাসিক সমিতির নামে কয়েকজন মহিলা এবং তাদের সঙ্গে কয়েকজন পুরুষও ছিলেন, তারা এই প্রেস রিলিজটা দিয়েছেন আমাদেরকে। এবং এই প্রেস রিলিজ পড়ে আমার যা মনে হয়েছে যে এটা একদম ওয়েল স্ক্রিপ্টেড। এটা কোনোভাবেই এই আবাসিক সমিতির মায়েরা, বোনেরা, দিদিরা যারা আছেন, তাদের বুদ্ধি দিয়ে এটা এই স্ক্রিপ্ট লেখা হয়নি। তো এটা প্রমাণিত হয়ে গেছে খানিকক্ষণ আগে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কন্যা সুরক্ষা যাত্রা থেকে বলেছেন যে আজকে যে কর্মসূচি ছিল, এটা এর যে নকশা, ব্লু প্রিন্ট, সেটা তৈরি করা হয়েছিল ভবানী ভবনে। বিরোধী দলনেতা একদম কোট আনকোট বলছি, সেই ভিডিও আপনাদের আমরা দেখাবো। তো পঙ্কজ, একটুখানি শুরুতেই বলো যে তুমি প্রেস ক্লাবে কিভাবে এলে, কি দেখলে, সেটা যদি একটু বলো। দর্শকদের বলবো যে সবার আগে যখন এই হল বুকিংটা করা হয়, প্রেস ক্লাব থেকে তো আমরা খবর পাই, যারা জানেন না প্রেস ক্লাব সম্পর্কে, এটা হচ্ছে আমাদের সাংবাদিকদের সবচেয়ে প্রমুখ ক্লাব, যেখানে আমরা বিভিন্ন ধরনের খবর পাই। এখানে বুকিং হলেই মোটামুটি আমরা জানতে পারি কারা বুকিং করেছে, আগামীকাল বা আজ কি ধরনের প্রেস কনফারেন্স আছে। তখন আমরা জানতে পারি যে পুলিশের গৃহিণী যারা, তারা একটি প্রেস কনফারেন্স করবে, ভাষা এরকমটা খবর পাই। খুব ভালো কথা, যে কি কারণে হচ্ছে। বলা হচ্ছে নাকি যে পুলিশ তাদেরকে বিরোধী দলনেতা অসম্মান করেছেন, কটু কথা বলেছেন, তার জন্য গৃহিণীদের নামতে হলো। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আজকের বিষয় পরে আসছি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে পুলিশ যারা আমাদেরকে সুরক্ষা দেয়, এমনটা বলা হয়, মহিলারা যারা আজকে প্রেস কনফারেন্স করেছেন তারাও বলেছেন। আচ্ছা, পুলিশ যারা সুরক্ষা দেয়, তাদের সুরক্ষার এত অভাব হলো যে তাদের গৃহিণীকে ময়দানে নামাতে হলো? মায়েরা, বোনেরা তো আমাদের ইজ্জত সমাজে, আমরা সাধারণত মহিলাদেরকে এই সমস্ত জিনিস থেকে দূরে রাখি, পলিটিক্স থেকে তো অবশ্যই। এবং পুলিশ কি আজকে এত, আমি বলতে বাধ্য হচ্ছি, কেউ কিছু মনে করবেন না, পুলিশ কি আজকে এত নিকাম্মা হয়ে গেছে যে ঘরের মহিলাদেরকে নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য নামাতে হলো? এবং এটা তুমিই বলো তো, পুলিশ তো আমাদের সুরক্ষা দেয়, এটা তো মানি। হ্যাঁ, পুলিশের বিরুদ্ধে অবশ্যই নানান রকমের অভিযোগ আছে, অনেক মিথ্যা মামলা দিয়ে আমাদের ফাঁসায়, আমাকেও ফাঁসিয়েছে, ভগবান না করুক তোমাকে যেন কোনোদিনও হয়। আমি একদম ফাঁসিনি তা না, একেবারে করা যায় না এমনটা নয়। না, আমি তোমার মতো অতটা ফাঁসিনি। তবে পঙ্কজ, তুমি জানো যে কিছুদিন আগে একজন রাজনৈতিক নেতার সঙ্গে মিল থাকা একটি ভিডিও বাজারে ভাইরাল হয়েছিল। সেই ভিডিও আমরা তৈরিও করেছিলাম, কন্টেন্ট তৈরি করেছিলাম। তারপরে আমার কাছে একটা অদ্ভুত মেল আসে যে রাজ্য সরকার নাকি কমপ্লেন করেছে, তার ফলে ইউটিউব ইন্ডিয়া এই ভিডিওকে ব্লক করছে, শুধু নয় রিজেক্ট করছে এবং সেখানে স্ট্রাইক দিচ্ছে। আমি আকাশ থেকে পড়লাম যে যিনি অভিযোগ জানিয়েছিলেন, সবাই জানেন আপনারা, যে রাজ্য বিজেপির যিনি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তিনি একটা লিখিত অভিযোগ জানিয়েছিলেন লালবাজারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে। পরেই আমার কাছে মেলটা এলো এবং আমি অবাক হয়ে গেলাম, যেখানে অভয়াকাণ্ডের এফআইআর লেখার সময় যেখানে ডিলে করা হয়, যেখানে তার বাবা মাকে জানানো হয় না, তার দেহকে দাহ করে দেওয়া হয়, 1 বছর পরেও বিচারের দাবিতে তারা রাস্তায় নামেন এবং অভয়ার মা আহত হন, রক্ত ঝরে, মাথা আলুর মতো ফুলে যায়, অভয়ার বাবার হাতের কবজি ধরে মুচড়ে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে পুলিশের ভূমিকা, আর হঠাৎ করে একটা বিজেপি নেতার দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ভূমিকা, তো আমি অবাক হয়ে গেছিলাম। বন্ধুরা, কথায় কথায় এই কথাগুলো এলো এবং অবশ্যই অভয়াকাণ্ড এখানে অত্যন্ত প্রাসঙ্গিক, তার কারণ আজকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে,
অভয়াকাণ্ডের 1 বছর পূর্তিতে 9th আগস্ট 2024 যে কাণ্ড হয়েছিল, জঘন্যতম পৈশাচিকতম যে কাণ্ড, একদম 1 বছর পূর্তিতে রাজ্যের বিরোধী দলনেতা অভয়ার বাবা মায়ের ডাকে সাড়া দিয়ে তিনি রাস্তায় নেমেছিলেন। নবান্ন চলো কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচিতে গিয়ে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক, বেশ কয়েকজন সমর্থক এবং নাগরিক সমাজের একটা বড় অংশ, মায়েদের শাঁখা ভেঙে গেছে, পলা ভেঙে গেছে, তিরঙ্গা পতাকা সেখানে পদদলিত হয়েছে। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, যেটা 2002-এর যেটা বিধি, সেটা আমরা ভালো করে পড়ে দেখেছি যে এই ধরনের যদি অসম্মান করা হয় জাতীয় পতাকাকে, তাহলে মিনিমাম 3 বছরের জেল হয়, জরিমানাও হয়। পুলিশ কর্মীরা পায়ে মারাচ্ছেন এবং সেই জাতীয় পতাকা বাঁচাতে গিয়ে প্রহৃত হচ্ছেন, সেই ছবি আমাদের দর্শক দেখেছেন, সবাই নিশ্চয়ই দেখিয়েছ। হঠাৎ করে যখন অভয়ার মা বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হলেন এবং 10 তারিখে তিনি বেরিয়ে গেলেন, 11 তারিখ মানে গতকাল তোমার মোবাইলে একটা মেসেজ গেল, আমাদের মতো সাংবাদিক যারা মেন স্ট্রিমে কাজ করি আমরা মেসেজ পেলাম যে কলকাতা পুলিশের বউরা তারা প্রেস কনফারেন্স করবেন, রাজ্যের বিরোধী দলনেতা নাকি পুলিশকে অসম্মান করেছে। এবং বাকিটা তো আমিও যেমন সাক্ষী, তুমিও সাক্ষী, তোমাকে আজকে বেশি বলতে হবে, তুমি অতিথি নবান্ন নিমন্ত্রণের। কি হলো দর্শকদের জন্য যদি একটু বলো। 3টের সময়, আজকে যখন আমরা কথা বলছি তার একটু আগে 3টের সময় এই প্রেস কনফারেন্সটা শুরু হওয়ার কথা, যথাসময়ে প্রেস কনফারেন্সটা শুরু হলো। আমাদের কাছে কটা অচেনা মুখ, অবশ্যই তারা সমাজে প্রতিষ্ঠিত যারা পুলিশ আছেন, যারা সমাজে সুরক্ষা দেন, তাদের গৃহিণী, তারা দাবি করেছেন এবং তারা এলেন। প্রথমেই তারা শুরু করলেন বিরোধী দলনেতা তিনি অসম্মান করেছেন তাদের হাজবেন্ডদের বা তাদের ভাইদের, এক এক বিভিন্ন রকম, এবং এইটা ধরিয়ে দেওয়া হলো, এবং এইটা একটা ধরিয়ে দেওয়া হলো যেখানে লেখা আছে পুলিশের মা বউ বিক্রি, এই সমস্ত নানান রকমের কথা লেখা আছে। মানে এই কথাগুলো নাকি শুভেন্দু অধিকারী বলেছেন। আচ্ছা, আমি ধরে নিলাম শুভেন্দু অধিকারী বলেছেন। কয়েক মাস আগেই আপনারা ওই অডিওটা বা ভিডিওটা শুনেছেন তো, একজন তৃণমূলের নেতা, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল একটা পুলিশকে ফোন করে, তোর বউটাকে সুন্দর দেখতে, বল 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 বল, এটা আপনারা দেখেছেন তো। যখন আমরা প্রশ্ন করলাম যে, আমরা ধরে নিলাম শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা হয়তো ঠিক কাজ করেন, ধরে নিলাম তর্কের খাতিরে, কিন্তু শুভেন্দু অধিকারী তো বলেননি তোর বউকে আমার বাড়িতে পাঠিয়ে দে, তোর মাকে আমার বাড়িতে পাঠিয়ে দে, আমি শয্যা সঙ্গী করবো। একদম ভালো ভাষায় বললাম, যিনি বলেছেন তিনি ভালো ভাষায় বলেননি, তিনি এর থেকে অনেক কুকথা বলেছেন, সেটা আমি বলতে পারছি না, কিন্তু যখন আমরা প্রশ্ন করলাম এটা যেটা হচ্ছে যে এই ঘটনাটা অনুব্রত মণ্ডলের ঘটনাটায় যে পুলিশি তদন্ত হচ্ছে, আপনারা স্যাটিসফাইড? তারা বলছেন হ্যাঁ স্যাটিসফাইড। পাল্টা প্রশ্ন দাদারা করেছেন, আমরা করেছি, অনেকেই করেছি, যে পুলিশের মোবাইল সিজ করা হয়েছে ওই ঘটনায়, অনুব্রত মণ্ডলের মোবাইলটা সিজ হয়নি। যার বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রী তাকে পাশে ডেকে তাকে সমহিমায় যাতে তিনি রাজনীতি করতে পারেন তৃণমূল কংগ্রেসের হয়ে, সেই ব্যবস্থা করেছেন। মুখ্যমন্ত্রীর মিটিংয়ে থাকছেন একজন অভিযুক্ত। ফলে বোঝাই যাচ্ছে যে ঘটনাটা কি ঘটছে। এই তদন্তের নামে তো প্রহসন হচ্ছে। এটা কি তারা স্যাটিসফাইড? তারা একেবারে সদর্পে বললেন হ্যাঁ আমরা স্যাটিসফাইড। অর্থাৎ বোঝাই যাচ্ছে একটা ওয়েল স্ক্রিপ্টেড এই গোটা ঘটনাটা ঘটানো হয়েছে, যেটা শুভেন্দু অধিকারী বলেছেন, যেটা ভবানী ভবন থেকে স্ক্রিপ্ট করা হয়েছে। এবং তৃণমূলের একজন নেতা, একটা জিনিস বলতে চাই যে আমি তো সবাইকে চিনি না, আমি একজন অচেনা ব্যক্তিকে দেখলাম পেছন থেকে প্রম্পট করছেন, একটা শীর্ণকায় মানুষ, বয়স ওই 50-এর ক্যাটাগরিতে হবে। তো আমি যেহেতু চিনি না, আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে ওই ভদ্রলোক এখানে কি করছেন, উনি কি পুলিশের কেউ? শুনতে পারলাম তৃণমূলের একজন মুখপাত্র আছেন, ঘোষ টাইটেল তার, তৃণমূলের প্রধান মুখপাত্র হতে পারেন, আবার তৃণমূলে কে প্রধান কে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তার সহযোগী তিনি। ফলে বোঝাই যাচ্ছে যে এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দ্বারা একটা স্ক্রিপ্টেড প্রোগ্রাম ছিল। এবং প্রশ্ন করায় তারা বিব্রত হয়ে, এবং আমরা যখন প্রশ্ন করছি তারা বলছেন, যারা আয়োজন করেছেন পুলিশের গৃহিণীরা, তারা বলছেন আমরা নাকি তাদেরকে হ্যারাসমেন্ট করছি। আমি তো বুঝতে পারলাম না, আমি তো এরকম কয়েকশো কয়েক হাজার হয়তো প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছি, আমার নিজেও বলতে পারবো না কতগুলো আমি অ্যাটেন্ড করেছি আজকে 15 বছরে। তো আমরা প্রশ্ন করলে কখনো প্রশ্ন করায় কোনো নেতা হোক, পুলিশ হোক, বা সাধারণত আমরা নেতা আর পুলিশকেই তো বেশি প্রশ্ন করে থাকি, তো নেতা হোক পুলিশ হোক, আজকে পুলিশের গৃহিণীরা ছিলেন, অর্থাৎ যারা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করেছেন, তাদের প্রশ্ন করায় তারা যে হেনস্থা হয়ে যেতে পারেন, আমি তো ভয় পাচ্ছি এখন থেকে যে আমার উপরে তো 5টা মামলা আছে, প্রশ্ন করায় আবার একটা মামলা হবে নাকি। না পঙ্কজ, আমার আর একটা জিনিস অত্যন্ত অবাক মনে হয়েছে, অত্যন্ত অবাক বললে কম বলা হবে, সেটা হচ্ছে গত 14 বছরে তৃণমূলের কেউ কেউ আর কি, তারা তাদের অপছন্দের কোনো প্রেস মিট হবে জানতে পারলে সেখানে তাদের অনুগত কিছু চামচা বেলচা ইত্যাদি ইত্যাদি তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো, এখনো হয়।
এবং তারা গিয়ে সেই প্রেস কনফারেন্সটা ভেস্তে দিত। এবং আমরা তো এই মুহূর্তে পুরো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ামে চালাচ্ছি, কাজ করছি, আমরা কোনো প্রাতিষ্ঠানিক কোনো জায়গায় নেই, কোনো চোখ রাঙানি নেই। আমরা যেটা মনে করছি যে এই খবরটা আমাদের রাজ্যের মানুষের, দেশের মানুষের দেখা দরকার। আমাদের ভিডিও অনেক সময় বাইরের লোকও দেখেন, মানে দেশের বাইরে থেকেও কমেন্ট আসে। তো আমরা মনে করি যে যে খবরের মধ্যে মূল্যবোধ থাকবে, যে খবরের মধ্যে মানবিকতা থাকবে, যে খবরটা মানুষ জানার পরে কিছু তথ্যের মাধ্যমে তারা উজ্জীবিত হবেন, এবং অবশ্যই ভুল কোনো তথ্য যখন পরিবেশন করার চেষ্টা করা হয় সেটা আমরা কোনটা ঠিক সেটা আমরা জানিয়ে দিই। মূলত আমরা এটাই দেখবে আমরা করে থাকি সবাই ইউটিউবাররা, আমরা যারা কন্টেন্ট তৈরি করি। তো আজকে যেটা জানা গিয়েছিল দর্শক বন্ধুরা, সেই হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্যে ছিল যে শুভেন্দু অধিকারী পুলিশের আধিকারিকের মায়েদেরকে, বোনেদেরকে অত্যাচারমূলক কথা, নগ্ন ইত্যাদি ইত্যাদি কুকথা বলেছেন। তো তার প্রতিবাদে আজকের প্রেস কনফারেন্স হবে। তো আমরা তো অবাক হয়ে গেলাম, শুভেন্দু অধিকারী কখন কোন মাকে বোনকে? শুভেন্দুবাবু তো প্রত্যেক সময় বলেন যে আমার মাতৃশক্তি না জাগিলে এ জগৎ জাগবে না, এবং তিনি প্রত্যেককে বোন বলে সম্বোধন করেন। আমরা যেমন তুমিও করো আমিও করি, আমাদের চ্যানেলে যে কোনো মহিলাকে আমরা মা, বোন, দিদি এভাবেই সম্বোধন করি। তৃণমূলী মায়েদেরও আমরা মা বলি, এবং যে সমস্ত অসভ্য ইতর যারা রয়েছে, জল্লাদ বাহিনী যারা তামান্না খাতুনের মতো বাচ্চাকে হত্যা করে, তাদের পরিবারের যারা মহিলা আছেন তাদেরকে আমরা মা বলে সম্বোধন করি। তো এই যে পুলিশ কর্মীর পরিবারের সবাই স্ত্রী নন, আমি ভালো দায়িত্ব নিয়ে বলছি, আমি জিজ্ঞেস করেছিলাম, তুমিও যেমন কথা বলেছো, অনেকেই বলছেন আমার হাজব্যান্ড নয়, আমার দিদির হাজব্যান্ড পুলিশ, কেউ বলছেন আমার দূর সম্পর্কের একজন আত্মীয় পুলিশ। ফলে পুরো সাজানো গোছানো ব্যাপার। আজকে তারা এসেছিলেন, তাদেরকে সসম্মানে, তাদেরকে আমি তো পুরো একদম হাত এইভাবে রেখে, কখনো মানে একদম অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা দিদিরা, মায়েরা, আপনারা যারা এসছেন, জাতীয় পতাকা যখন পায়ে মারানো হচ্ছিল তখন আপনারা কিছু মনে হয়নি? জানেন না যে এটা 3 বছরের জেল হয়? আমি প্রশ্ন করেছিলাম যে অনুব্রত মণ্ডল যখন কুকথা বলেন, তারপরে মুখ্যমন্ত্রী গিয়ে তার গলায় হাত দিয়ে যখন লাঞ্চ করেন, তাকে যখন একটা প্রাইজ দেওয়া হয় কোর কমিটিতে বীরভূমের 2026-এর ভোটের দিকে লক্ষ্য রেখে, তো তখন আপনাদের কি প্রতিক্রিয়া? এই ধরনের প্রশ্নগুলো অবধারিতভাবে চলে আসছিল। আমি প্রশ্ন করেছিলাম যে তৃণমূলের প্রাক্তন এমপি, এখন প্রয়াত হয়েছেন তাপস পাল, তিনি বলেছিলেন ঘরে ঢুকিয়ে অত্যাচার বিপ বিপ করবো। তারপরে পার্থ চট্টোপাধ্যায়, এখন যিনি জেলে আছেন, যার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, গয়না পাওয়া যায়, সেক্স টয় পাওয়া যায়, তিনি বলেছিলেন, দর্শক বন্ধুরা আপনারা বেশি না, একটু ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন, আমাদের কথার উপরে যদি বিশ্বাস না হয়, একটা প্রকাশ্য সভা থেকে, শিক্ষকদের, শিক্ষাকর্মীদের একটা সভা থেকে, এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার, তিনি বলছেন যে মহিলা শিক্ষিকাদের নাকি স্ত্রী রোগ বেড়ে গেছে। মহিলাদের, ধরো পঙ্কজ, কলকাতা থেকে কাউকে কোচবিহারে বদলি করা হয়েছে, এখন তো হাইকোর্টের রায়গুলো পাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্যমূলকভাবেই করা হয়, সে ডাক্তার হোক, মাস্টার হোক। টিচাররা তাদের বাড়ির পরিচর্যা করবেন বলে, ধরা যাক দক্ষিণবঙ্গে তিনি থাকেন, তাকে পাঠিয়ে দেওয়া হলো উত্তরবঙ্গে। তিনি যদি আবেদন করে থাকেন যে আমাকে আমার বাড়ির কাছাকাছি অন্তত 50 কিলোমিটার 100 কিলোমিটার দূরে পাঠান, আমাকে 500 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে কেন পাঠাচ্ছে? তো সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পার্থবাবুর, শ্রীমান পার্থ চট্টোপাধ্যায়ের মনে হয়েছিল যে স্ত্রী রোগ বেড়ে যাচ্ছে, এবং সেটা হাততালি হয়েছিল। সেই কুৎসিত কথা তৃণমূলের অনেক নেতা, আপনাদেরকে কি বলবো, বিধায়ক, সাংসদ, মন্ত্রী, ব্লক স্তর থেকে শুরু করে একদম কামাকস্ট্রিট পর্যন্ত, মানে মায়েদের কোনো রকম সম্মান নেই। উল্টোটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি মাতৃশক্তিকে আলাদা সম্ভ্রমের চোখে দেখেন, মায়ের মতো তিনি পুজো করেন। একদম আমরা ডে টু ডে আমরা খুব পরখ করে দায়িত্ব নিয়ে বলছি। তার বিরুদ্ধে যখন এই অভিযোগ উঠলো, আমাদের কোনো দরকার ছিল না প্রেস ক্লাবে যাওয়ার, কিন্তু ওই মেসেজটা যখন সার্কুলেট করা হলো সাংবাদিকদের মধ্যে, প্রেস ক্লাবের বাইরেও লেখা ছিল যে অমুক হল ঘর ভাড়া আছে ইত্যাদি ইত্যাদি, যদিও পয়সা দিতে হয়নি, যতদূর জানা যাচ্ছে যে তৃণমূলেরই যারা অনুগামী তারা ওটাকে ওই সাপ্লিমেন্টারি বা প্রাইজ হিসেবে দিয়েছে। কলকাতা প্রেস ক্লাবে মোট 3 জায়গায় সাংবাদিক বৈঠক করা যায়, মাঠে করা যায়, এখন তো কলকাতা প্রেস ক্লাবে বিয়ে বাড়ির অনুষ্ঠানেও ভাড়া দেওয়া হয় মাঠে, আপনারা চাইলেও আপনারাও পাবেন, ধর্মতলায় একদম দারুণ বাস স্ট্যান্ডের পাশে। তারপরে মেন হলঘরটা,
আর পিছনে আরেকটা ঘর রয়েছে এসি রুম, আর একটা ঘর রয়েছে হল, মানে অনিন্দ সেনগুপ্ত ছিলেন, মারা গেছেন, টেলিগ্রাফের রিপোর্টার, তার নামাঙ্কিত একটা হল ঘর রয়েছে অনিন্দ সেনগুপ্ত হল, সেখানে ভাড়ায় দেওয়া হয়। তো এই 4 জায়গায় ভাড়ায় দেওয়া হয়। আজকে যেটা ছিল ছোট, যেটা এসি রুম, সেই রুমের মধ্যে 3টের ঠিক 5 মিনিট আগে যাদের প্রেস কনফারেন্স করার কথা তারা চলে এলেন, এবং তারপরে আমরা যখন এই কোশ্চেনগুলো করতে শুরু করলাম, এসি চলছিল, একদম ফুল এসি। কলকাতা প্রেস ক্লাবের এসি তো তুমি দেখেছো, একদম গা কাঁপিয়ে দেবে, মানে আমরা গরমের মধ্যে কাজ করতে অভ্যস্ত, আমরা না কাঁপতে থাকি, এত ঠান্ডা। সেই ঠান্ডা আবহাওয়ার মধ্যে দরদর করে ঘামতে শুরু করেছেন। যখন আমরা বলছি অনুব্রত মণ্ডলের ঘটনা নিয়ে কি বলবেন, তাপস পালের ঘটনা নিয়ে কি বলবেন, পার্থ চট্টোপাধ্যায়ের কি বলবেন, এই যে তিরঙ্গা পতাকা মারানো হলো কি বলবেন, কসবা ল কলেজ নিয়ে কি বলবেন, অভয়ার মায়ের উপরে অত্যাচার হলো সেটা নিয়ে কি বলবেন, সবাই চুপ। না, তখন তারা বলছেন আপনারা রাজনীতি করবেন না, কোট আন কোট আমি বলছি, আর রাজনীতি একদম দায়িত্ব নিয়ে বলছি, চিঠিটা পড়ে শোনা। আর গোটা ঘটনাটাই রাজনৈতিক, কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি অভিযোগ হয়, শুভেন্দু অধিকারী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কোনো দলেরই হতে পারেন। তো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে যখন আপনি অভিযোগ আনছেন, তাহলে আপনিও তো রাজনৈতিক অভিযোগই করছেন। আর এখানে তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশ এত সাধু হয়ে গেছে, সেটা তো আমরা কেউ বিশ্বাস করতে পারি না। তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশের সবচেয়ে বেশি রাজনীতিকরণ হয়েছে। আমাদের একজন সিনিয়র আমাকে বলতেন যে বামফ্রন্টের আমলে পুলিশকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল। এটা একটা তির্যক মন্তব্য হিসেবে বলছি, আমি সরাসরি শাড়ি পরানোর কথা বলছি না, বা শাড়িকে আমি অসম্মানও করছি না, এটা মহিলাদের আবরণ, আমি সেটাকে কোনোভাবেই অসম্মান করছি না, আগে ডিসক্লেমার দিই, সেটা একটা জাস্ট তির্যক মন্তব্য হিসেবে, যে বামেদের আমলে পুলিশকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল, আর তৃণমূলের আমলে পুলিশকে মাথায়, ওই শাড়ি তো পরানোই ছিল, মাথায় সিঁথিতে সিঁদুর টেনে দেওয়া হয়েছে। এরকম পুলিশ এরকম আচরণ করে। ইউটিউবারদের কেস দেবে কে? পুলিশ। সাংবাদিকদের হেনস্থা করবে কে? পুলিশ। সাংবাদিকদের ডান্ডা মারবে কে? পুলিশ। কিন্তু আপনার বাড়ির সামনে থেকে বাইক চুরি হয়ে যাবে, আপনি কমপ্লেন করতে যাবেন, আপনাকে 10 রকম প্রশ্ন করবে। কিন্তু সাংবাদিকদের কমপ্লেন দেওয়ার বেলায় পুলিশ কিন্তু নিজে সুয়োমোটো করে। সুয়োমোটো মানে আমি একদম ভেঙে বলে দিচ্ছি, পুলিশ নিজে থেকে অভিযোগ করে। করে কি করে না? একদমই একদমই একদমই। পঙ্কজ, আমি না ভুলে যাব একটা কথা বলতে, আমি একটু বলে রাখি তোমাকে, সেটা হচ্ছে তুমি যেটা বলছো না, সাংবাদিকদের মধ্যেও একটা বিভাজন তৈরি হয়ে গেছে। সেটা তো সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, দর্শক বন্ধুরা অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনারা খুব মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে আজকের ঘটনাটা তুমি বলো, এর আগে তো ভুরি ভুরি উদাহরণ তুমি দেখেছো। আজকের ঘটনাটা যখন হলো, যখন উত্তর দিতে না পেরে পুলিশ কর্মীদের, যারা বাড়ির লোকজন বলে দাবি করছেন যে মহিলারা, শ্রদ্ধেয় মহিলা অবশ্যই, অত্যন্ত সম্মানীয়, তারা যখন উঠে চলে গেলেন বিরক্ত হয়ে, ঘর্মাক্ত হয়ে, তোতলাতে তারা চলে গেলেন, এবং দু একজন একটু রেগে মেগেও গেছেন। আপনারা হয়তো পরে অন্য টিভি চ্যানেলে দেখতে পাবেন, পোর্টালে দেখতে পাবেন, বা আমরাও দেখাবো। তো তারপরে যখন আমরা প্রেস ক্লাবের বাইরে বেরিয়ে, যখন আমরা দাঁড়িয়েছিলাম, আজকের ঘটনাটা রিকল করছিলাম, বা আমাদের যে ভিডিওগুলো করলাম সাউন্ড ঠিক আছে কিনা চেক করছিলাম, তখন তোমার মনে থাকবে যে মেন স্ট্রিম রিপোর্টারদের একটা খুব ছোট অংশ তারা এসে তারা আমাদেরকে শেখাতে শুরু করলো যে এটা কোনো সাংবাদিকতা নয়। সাংবাদিকতা, পঙ্কজ 15 বছর মেন স্ট্রিম জায়গায় কাজ করেছে, আমি 20 বছর কাজ করেছি, এবং যারা বলছিল তারা হচ্ছে বছর 5-6 বা 7-8 বছর হবে, মানে তাদের উৎপত্তি হচ্ছে তৃণমূল আমলে। তৃণমূল আমলে তাদের কাজ হচ্ছে হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, দারুণ দিদি, দারুণ বলেছেন, আপনার শাড়িটা বলবো, রহস্যটা বলবো। আমি একদম পরিষ্কার খুল্লা বলছি। আমি নাম করে বলছি না, আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম এবং দাদাও যে প্রতিষ্ঠানে কাজ করত, তার মাথায় একজন ভদ্রলোক বসে আছে, তিনি তৃণমূলের মুখপাত্র। এখন আপনারা সকলেই অনুমান করে নিতেই পারেন, ফলে নাম বলার প্রয়োজন নেই। দেখবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বিদেশে ফ্রিতে ঘুরে বেড়ায় কাপত্তি নেই, আমাদের হিংসাও নেই। তিনি আবার বলেন আমরা নাকি হিংসুটে হিংসা করি। তো আমার নিজের পয়সায় আমি বিদেশে বহু জায়গায় ঘুরেছি, দাদারও সেই সামর্থ্য আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায় তারা বিদেশে ফুর্তি করে, আমার আপনার ট্যাক্সের টাকায় তারা মহিলা নিয়ে ফুর্তি করে, আমার আপনার ট্যাক্সের টাকায় তারা অনেক রকম অসাধু কাজ করে। তার বাড়িতে ফ্রিজ পৌঁছে যায়, তার বাড়িতে এসি পৌঁছে যায়। কেন? অনেকে সস্তায় ফ্ল্যাট পেয়েছে সাংবাদিকরা, কেউ যদি প্রমাণ চায় আমি প্রমাণ দিয়ে দিতে পারবো। বহু জেলায়ও আছে, বহু জেলায় সাংবাদিকরা সস্তায় সুইমিং পুলওয়ালা বাড়ি তৈরি করেছেন, প্লট পেয়েছেন সরকারি, মানে কি বলবো, সরকারি সরাসরি অনুদান নয়, তবে তৃণমূল নেতার সৌজন্যে। এগুলো কি এমনি এমনি হয় আপনাদের মনে হয়? সবার মধ্যে খারাপ আছে, আমরা শুধু বলি পুলিশের মধ্যে খারাপ আছে, না, আমাদের মধ্যেও খারাপ আছে।
মানতে হবে এটা 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 একদমই প্রত্যেক না, জায়গাতে তুমি- সুবিধাভোগী সুবিধাবাদী মানুষ থাকবে, এটা আমাদেরও বাস্তব। তো তারা স্বাভাবিকভাবে আমাদের ঘিরে ধরবে, তারা বলবে তুমি ঠিক করনি, কারণ তাদেরকে অনেক জায়গায় কৈফিয়ত দিতে না হয়। আমি তো একদম এই আমি তো শব্দ তাদেরকে থেকে। বললাম যে তোমরা একটা কোচিং সেন্টার খোলো, সেখানে আমরা তাহলে শিখি, সাংবাদিকতাটা শিখি। তো উত্তরটা পাওয়ার পরে সেই লেজ গুটিয়ে পালানোর মতো পালিয়ে গেছে। আর তুমি যেটা বলছো যে সস্তায় ফ্ল্যাট মানে আছে, এর পাশাপাশি কমপ্লিমেন্টারি ফ্ল্যাট, মানে হ্যাঁ, সরকারি সরকারি তহবিলে সরকারি টাকায় তৈরি হওয়া ফ্ল্যাট আবাসনে সল্টলেকে এরকম আছে। তাদের আমি বলছি তোমাকে একটা এলআইজি ক্যাটাগরিতে, লো ইনকাম গ্রুপ ক্যাটাগরিতে তারা ফ্রিতে ফ্রিতে পায়, ফ্রিতে পেয়েছে, ওটাই অনুদান আর কি। ফ্রিতে পেয়েছে। মানে আমি বলছি, পঙ্কজের বাড়িতে আমি গেছি, পঙ্কজ আমার বাড়িতে এসছে, আমরা একটা জরাজীর্ণ পুরনো বাড়িতে থাকি, যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে দেখছেন না, এটা সম্ভবত পুট্টি দেওয়া আছে আমাদের দেওয়ালে, এখনকার দেওয়ালে। তো পঙ্কজের বাড়ির দেওয়ালেও পুট্টি নেই, আমার বাড়ির দেওয়ালেও পুট্টি নেই, আমাদের সেই একদম সাদামাটা আদি বাড়ি। প্লাস্টার করা। হ্যাঁ, সেই চুন মানে মানে যদি কোনো কারণে অনেক সময় আমরা অন্যমনস্কভাবে চুলকোনোর জন্য পিঠ ঘষি, গোটা পিঠের জামা অথবা পিঠ চুনকাম হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে মানে আলাদাভাবে তৈরি করতে হয়েছে যাতে একটু হ্যাঁ, দৃষ্টিনন্দন লাগে আর কি। তো ওই রকম পর্দা দিয়ে আমরা তৈরি করি। আর আমাদের কাজের যদি আপনারা আগ্রহী হন, যারা পুরো ভিডিওটা দেখছেন, তাদের জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আরেকটু ধৈর্য ধরে শুনুন। আমি পঙ্কজের থেকে জেনে নেব, ও একটা চ্যানেল তৈরি করেছে, সেটা ভীষণ ভালোভাবে চলছে, পলিটিক্যাল ডেইলি পঙ্কজ, এবং তার পাশাপাশি আরও একটা চ্যানেলও তুমি তৈরি পলিটিক্যাল করেছো। রোল। আচ্ছা, এই ধরনের যে কাজগুলো করতে গিয়ে, সাংবাদিকতা বলতে তো লোকে বোঝেন যে কোনো একটা খবরের কাগজে কাজ করতে হবে অথবা কোনো টিভি চ্যানেলে কাজ করতে হবে, কিন্তু এখন তো মেন স্ট্রিম মিডিয়াম আমার ধারণা যে ডিজিটাল মিডিয়াম, মানে আমরা যেভাবে অবশ্যই। কাজ করছি লক্ষ লক্ষ মানুষ দেখছেন, এবং 100 বছর পরে ওই কন্টেন্টটা থাকবে, যেটা টিভি মিডিয়ামে দেখানো হচ্ছে সেটা থাকবে না, কাগজও থাকবে না। তো তোমার এ বিষয়ে কি বক্তব্য? যে ধরনের প্রবলেম ফেস করতে হয়, যে ধরনের কন্টেন্ট তুমি তৈরি করো, এটা নিয়ে যদি একটু বলো আমাদের। প্রবলেমের থেকে আগে কাজের জায়গাটা বলি, সেটা হচ্ছে যে প্রথমত আমরা যারা শুরু করি, আমরা যখন বড় চ্যানেলে কাজ করেছি, আমরা টাকা পেয়েছি, কাজ করেছি। আর এখানে হচ্ছে একেবারে শূন্য থেকে শুরু করতে হয়। যেদিন প্রথম ভিডিওটা শুরু করেছি, তখন যে মোবাইলটা কিনবো, একটা ভালো মোবাইল প্রয়োজন, ভালো মোবাইলটা তখন শুরু করতে পারিনি। একটা খুব সাধারণ, আমার পকেটে এখনো ওই ফোনটা আছে, এই ফোনটা দিয়ে শুরু করেছিলাম, 10,000 টাকার ফোন। হ্যাঁ, তো এটাও আমার আগে থেকে ছিল বলেই করতে পেরেছি। একেবারে আমাদের জিরো থেকে শুরু করতে হয়, কোনো রকম সহযোগিতা ছাড়া, কোনো বেতন নেই, একটা অনিশ্চিত ভবিষ্যৎ, যে ইউটিউব থেকে টাকা আসবে কি আসবে না, হাজার রকম গাইডলাইন, সব গাইডলাইন বুঝেও না, আমিও বুঝতাম না যখন শুরু করেছি। এর আগে অনেকগুলো চ্যানেল নষ্ট হয়েছে তার আচ্ছা, জন্য। তুমিও কি, আমি তো দেখি তুমিও কি এরকম অপেক্ষা করো, ধরো 1 বাড়লো সাবস্ক্রাইবার, 2 বাড়লো, 3 বাড়লো, মানে তাতে করে আনন্দ, সেটাও কি তোমার হয়? এখনো হয়, এখনো হয়। যখন ওই 1, 2, 3-এর ফেজটা যখন ছিল, তখন তো 1 ঘন্টা পর পর দেখতাম। এখন ওই একদিনটা ওই তার উপরে দুটো শূন্য লেগে গেছে হয়তো, যে 10,000 বাড়লো কিনা, মানে ভিউয়ের ওকে, কথা বলছি, বা না আজকে আমি 1,000 সাবস্ক্রাইবার, হ্যাঁ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার। 1,000 বাড়লো কিনা, হ্যাঁ 2,000 বাড়লো, এরকম করে এখনো ওইটা তো এখনো থাকবে। আর যেটা এদিন এই ঘটনাটা যেদিন শেষ হয়ে যাবে, মনে করবো আমার সেই সত্তাটা হারিয়ে গেছে, যে আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে। অনেকের ধারণা, আমি কমেন্ট পড়ে দেখেছি, আপনাদের দর্শকদের একটা ছোট্ট অংশ, তারা কমেন্ট করেন যে আপনারা এইসব বলে টাকা কামান, আমাদের উদ্দেশ্য কি শুধু টাকা কামানো? আমরা আমরা কি সত্যের জন্য কাজ করি না? মানে তুমি আরেকটু টাকা বলো। কামানো, টাকা কামানো যদি হয়, তাহলে মেইন স্ট্রিমে টাকা কামানোর সুযোগটা অনেক বেশি। অনেক বেশি। হ্যাঁ, আমি খুল্লা বলছি আপনাদেরকে, মেইন স্ট্রিমে সাংবাদিকরা অনেকে পুকুর ভরাট হয় সেখানে চলে যায়, চ্যানেল কিন্তু দেখায় না। এবং বেশ কয়েকটা চ্যানেল, আমি নাম করছি না, প্রথম সারির বেশ কয়েকটা চ্যানেল আছে যেখানে একদম নির্দিষ্ট করে বলা আছে সাংবাদিকদের পুকুর ভরাটের খবরে যাবি না, কিন্তু তারা স্বেচ্ছায় যায়, সে খবর করার একটা ভান করে, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। এই আমরা যারা শহরে থাকি আর কি, বা বিভিন্ন শহরে আপনারা যারা থাকেন, শহরে যতগুলো ফ্ল্যাট হয়, সেখানে G+-এর একটা গল্প থাকে, মানে যদি G+5 হচ্ছে অনুমোদন করা থাকে, তাহলে হচ্ছে G+7। সেগুলো তো কিভাবে ওর কাগজ বার করতে হয় সাংবাদিকরা খুব ভালো করে জানে, সেই কাগজ বের করে চমকানো, সেখান থেকে টাকা নেওয়া, এই সুযোগগুলো না মেইন স্ট্রিমে অনেক বেশি। ইউটিউব চ্যানেলে সেই সুযোগ কখন হয় জানেন? যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়। সেটা আমারও এখনো আসেনি, তোমারও আমার তো হতে আসেইনি। একটু সমস্যা, মানে একটু এখন হতে আরো কয়েকটা দিন সময় লাগবে, আমারও অনেক দিন সময় লাগবে।
তো তারপরেও আমরা করতে পারি না, কারণ আমাদের না অনেক প্রতিবন্ধকতা আছে, আমাদের অনেক কিছু ভাবতে হয়, কারণ আমাদের তো সরকার সুবিধা কম দেয়, অসুবিধা বেশি করে। একদমই। হ্যাঁ, তো সেটা আজকের যদি হতো তাহলে তো উদাহরণটাও আমরা তো সেখান থেকেই করার খুব দারুণ সুযোগ ছিল। আর ওটা যদি হতো তাহলে আজকে তো আমি বাপের বাড়িতে থাকি, তাহলে আমার নিজের একটা সুন্দর সাজানো ফ্ল্যাট হতো, নিজের সাজানো সুন্দর স্টুডিও হতো। হ্যাঁ, আজকে আমার সঙ্গে ৩-৪ জন কাজ করছে, তো তাদেরকে যত বেতন আমি দিতে চাই অথচ পারি না, একদমই, সেটা দিতে একদমই। পারতাম। তারাও সেটা বুঝেই কাজ করে যে একদিন হবে আমাকে দাদা হয়তো বেতনটা বাড়িয়ে দেবে। তো এরকম অনেক প্রতিবন্ধকতা, সেগুলো আমরা ফেস করতাম না যদি ওই পন্থাটা অবলম্বন করতাম। তাহলে আমার সঙ্গে যারা কাজ করছে তাদেরও অসুবিধা হতো না, আর আমাকে ওই এই জামাটার দাম 500 টাকা, হ্যাঁ, আর প্যান্টটা পরেছি জুডিওর, এটা হচ্ছে 700 টাকা, তাহলে এই 700-500 টাকার প্যান্ট পরতাম না, অনেক দামি দামি লিভাইস টিভাইস কত কি সব কোম্পানি আছে, লি কুপার টুপার, তাহলে ওইগুলো পরতাম। আর এরকম ভাবে করতে হতো না, এখানে মোবাইল থাকতো না, এখানে ডিএসএলআর ক্যামেরা থাকতো। একদম। না দেখো, আমি তোমাকে আমরা যে আলোচনায় ছিলাম দর্শক বন্ধুরা, যে গত 9 তারিখ থেকে আজকে 12 তারিখ, এই যে 3 দিন, এই 3 দিন কিন্তু আমরা একদম মানে প্রত্যেকটা ঘন্টার খবর প্রায় আপনাদেরকে বলেছি, আমরা রাস্তাতেই ছিলাম। তো এটা মেইনস্ট্রিম সাংবাদিকতায় থাকলে এটা সম্ভব ছিল না, কোনো কাগজে বা কোনো চ্যানেলে আমরা যেমন আগে কাজ করতাম সেটা সম্ভব ছিল না। এইটা বোঝানোর জন্য আমরা এই কথাগুলো আপনাদেরকে বললাম। আবার ফিরে যাচ্ছি অভয়া কাণ্ডের বর্ষপূর্তির দিনে, সেদিন যে মানে হিউমিডিটি মারাত্মক রাস্তায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর। এবং ওই অবস্থাতে আমরা দেখেছি যে বিজেপির আমার অশোক দিন্ডা, অগ্নিমিত্রা পাল, যে বিধায়করা ছিলেন, শুভেন্দু অধিকারী অবশ্যই ছিলেন, একদম পার্ক স্ট্রিট ফ্লাইওভারের নিচে তারা বসেছিলেন, যেভাবে বসেছিলেন ওই ময়লার মধ্যে। দুটো ফারাক একটা না খুব চোখে পড়লো। গতকাল দিল্লিতে গিয়ে বেশ কয়েকজন সাংসদ তারা অসুস্থ হয়ে পড়লেন, তখন আমার একটা কথা মনে হচ্ছিল যে এরা এসি গাড়ি ছেড়ে সম্ভবত তারা বেরোয় না, এসি রুমের মধ্যে থেকে বেরোয় না, বাইরের মাটিতে বাইরের ওই ওয়েদারে পা দিয়ে খানিকক্ষণ থাকার পরই তারা অসুস্থ হয়ে যায়। আর উল্টো দিকে মানে এটা একদম স্পষ্ট একটা বিভাজন আমার চোখে না, পড়েছিল। এখানে আমার একটা বক্তব্য হ্যাঁ আছে। হ্যাঁ, নিশ্চয়ই। বক্তব্যটা হচ্ছে, একজন সাংসদ যিনি অসুস্থ হলেন, সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি শোনা যায় তার প্রাক্তন বয়ফ্রেন্ডের কোলে গিয়ে অসুস্থ হলেন। আবার তার যে অসুস্থতা সেটাও যে অভিনয়, তিনি খুব ভালো অভিনেত্রী আমরা মেনে নিচ্ছি, এবং একদা বিজেপিতে ছিলেন, এখন তৃণমূলে চলে গেছেন, তিনিও তাকে কটাক্ষ করতেন, মহুয়া আরিয়ন মহুয়া বলতেন। তো এরকম ঘটনাচক্র আছে, তিনি পছন্দের লোকের কোলে গিয়ে পড়ছেন, সব মেকআপ করা, খুব ঝকঝকে তকতকে চেহারা, না না, হ্যাঁ, ওনার তো দামি দামি পায়ের, কাপড় পরা। তুমি কতটা জানো জানি না, উনি তো এই বিধানসভায় সদস্য ছিলেন কিছুদিন, তো সেই সূত্রে আমার সঙ্গে আলাপ হওয়ার সুযোগ হয়েছিল, দুর্ভাগ্য বা সৌভাগ্য। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, একদম জুতো থেকে শুরু করে একদম মাথার ক্লিপ পর্যন্ত একটাও ইন্ডিয়ান না, প্রত্যেকটাই লুই ভুটো 2 লাখ বিদেশি। টাকার, হ্যাঁ। হ্যাঁ, মানে মারাত্মক দাম, অভাবনীয়, আমরা কল্পনাও করতে পারবো না। কত টাকা থাকলে একটা গাড়ি আমাদের কিনতাম। আমাদের এই ঘড়িটার দাম 150 টাকা। মানে ও যেটা বলছিল পঙ্কজ, যে আমরা যেভাবে থাকি, আমাদের জামা কাপড়, আমাদের যা সমস্ত কিছু ব্যবহারিক জীবনে যা খরচ হয়, কল্পনাও করতে পারবেন না। শাসক দলের যারা সাংসদ এ রাজ্যের, আমি তো অন্য রাজ্যের তুলনা করব না, আজকে কিন্তু এই আলোচনার মধ্যে তোমার মনে থাকবে হঠাৎ করে একটা অন্য রাজ্যের কথা চলে আসছিল না, কি একটা প্রসঙ্গে। অন্য রাজ্যে এই মানে আপনারা নারী দেখতে পান নির্যাতনের না? ঘটনা বলছেন, হ্যাঁ, অন্য আপনারা রাজ্যে দেখতে পান না। ওই মহিলারা যারা ছিলেন, যে দিদিরা তারা মায়েরা, ডাইভার্ট করছেন, আমরা অন্য রাজ্যে দেখব, হ্যাঁ নিজের হ্যাঁ রাজ্যে যেখানে বাস করি, যেখানে খাই, যে হ্যাঁ রাজ্যে হ্যাঁ 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 ঘুমোই, যে রাজ্যের কথা ভাবি, যে রাজ্যের ভাষায় কথা বলি, এরা তো আবার ভাষা হ্যাঁ আন্দোলন হ্যাঁ হ্যাঁ টোন্দোলনের কথা বলে, তো যে রাজ্যের ভাষায় কথা বলি সেই রাজ্যের আমরা ঘটনাক্রম কথা। যাতে ও না তখন দেখি। আমি বলছিলাম, আমি বলছিলাম দিদি, ও ইসরায়েল প্যালেস্তাইন আর গাজা ভূখণ্ড নিয়ে ওটা অন্য এপিসোড, আজকে ওটা রেখে দিন। আপনারা তো রাজ্যের কথা বলছেন, আজকে শুধু রাজ্যের কথা বলুন। এই বাংলায় আপনাদেরই আত্মীয়রা একটা, দেখো আমাদের কমিউনিটিতে গালাগাল দিক, আর সে তৃণমূলই হোক আর যাই হোক, তবু তার বিপদে তো আমরা ঝাঁপিয়ে পড়বো, রক্ত অবশ্যই, লাগলে অবশ্যই। রক্ত দেবো। তো আমরা যে পেশায় আছি সেই পেশার সবাইকে আমরা আত্মীয় ভাবি। আরেকটু বড় করে বললে, উপনিষদের কথা বললে, নরেন্দ্র মোদীর মুখে যেটা শোনা যায় বারবার, যে বসুধৈব কুটুম্বকম, এই দুনিয়ার সবাই আমাদের কুটুম্ব। তো সেই নীতিতে আমরা বিশ্বাস করি, আমরা সবাই কম বেশি এটা বিশ্বাস করি, আপনারাও নিশ্চয়ই করেন। না, এখনো তৃণমূলের অনেক নেতা আমাদের ফোন করেন সাংবাদিকতার সৌজন্যে, তো তো কিন্তু কথা বলতে হয়, ভালো লাগে। অনেকে আবার তৃণমূলে সবাই চোর এমনটা তো নয়, কিছু ভদ্রলোক আছে, আমিও বিশ্বাস করি, তুমিও হয়তো মানবে, তো তারা এখনো কিন্তু যোগাযোগ রাখেন, হ্যাঁ, বলেন যে আমার কথা কাউকে বলবি না, আমার নামটা বলবি না, তারা দলের অনেক খবর দেন, অনেক কথা বলেন, তারাও বিরক্ত। তো আমি যেটা বলছিলাম সেটা অবশ্যই আমরা বিশ্বাস করি। এর পাশাপাশি আমি তো প্রথমে দেখব যে আমার
বাড়ির চারদিকটা কতটা জঞ্জাল মুক্ত আছে, অবশ্যই তারপরে আমার পাড়াটা কতটা পরিষ্কার আছে, তারপরে আমার অবশ্যই। জেলা, তারপরে শহর, তারপরে আমার রাজ্য। কিন্তু কথায় কথায় আমরা খালি ইসরায়েল প্যালেস্তাইনে চলে যাব, আর ওই কোথায় কোন প্রদেশে কি হয়েছে, কোন মণিপুরে, কোন উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, গুজরাটে, আরে নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কথা বলবো, আমরা বলিও, তুমিও প্রচুর ইন্টারন্যাশনাল খবর, ন্যাশনাল খবর করো। কিন্তু প্রথমে তো বাড়ির চারদিকে জঞ্জালটাকে আমাকে পরিষ্কার করতে হবে। না, আরেকটা পার্থক্য আছে। উত্তরপ্রদেশে ঘটনা ঘটে না এমনটা তো নয়, এটা সামাজিক ব্যাধি, তৃণমূলও বলে, তৃণমূলের মুখপাত্র বলেন সামাজিক ব্যাধি যখন রাজ্যের ঘটনা হয়। তো সেখানে যখন এই ধরনের সামাজিক ব্যাধির ঘটনা হয়, ডাইরেক্ট একেবারে যে যার বিরুদ্ধে অভিযোগ থাকে, তো তাকে দেখা যায় 2-3 দিন পর তার দেহ জঙ্গলে পাওয়া গেছে। হ্যাঁ, এরকমটা হয়। এবং সেক্ষেত্রে যদি বোঝা যায় যে সত্যি অভিযুক্ত, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। আমাদের রাজ্যে সেটা হয় না। আমাদের রাজ্যে কি করা হয়, বলা হবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, যদি বিবাহিত হয় দুই পক্ষ। মেয়েটা অন্তঃসত্ত্বা। হ্যাঁ, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, বয়ফ্রেন্ডের কেস, ছোট ঘটনা, খদ্দেরের সঙ্গে কিসব আমি বুঝি না, ওইসবের ঝগড়া কিসব বলেন। তিনি বলেন, তিনি তো শাসক দলের নেত্রী নিজেই বলেন। তো অন্য রাজ্যের সঙ্গে পার্থক্যটা হচ্ছে এইটাই, এখানে যখন ঘটনা ঘটে তখন দেখা যায় অন্যদের বাঁচানো হয়, একটাকে বলির বকরা করে সঞ্জয় রায়ের মতো ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হয়। আচ্ছা ঠিক আছে, যখন সমাজের একটা বড় অংশের মানুষ, তদন্তে কি হচ্ছে আমি তদন্তের পার্টে ঢুকছি না, আই এম নট দ্য পার্ট অফ দ্যাট ইস্যু, বাট যখন সমাজের একটা বিস্তীর্ণ অংশ মনে করছে যে ওখানে আরো মানুষ যুক্ত ছিল, তাহলে তদন্তে ওইখানটাতে কেন ফোকাস করা হলো না? প্রথম থেকেই আমরা দেখেছি যে সঞ্জয় রায়কে বলির বকরা করার চেষ্টা হলো। আমি বলছি না সঞ্জয় রায় ধোয়া তুলছে, এটাও আজকে প্রশ্ন আমরা করেছিলাম, হ্যাঁ যে সঞ্জয় রায় পুলিশ কর্মী, হ্যাঁ, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। প্রথমে বলা হয়নি, প্রথমে বলা হয়নি, স্বীকার করা হয়নি। বিনীত গোয়েল এড়িয়ে গেছিলেন প্রেস কনফারেন্সে, পরে তো তিনি আবার বললেন যে মিডিয়া ট্রায়াল চলছে এবং ডাক্তারদের আন্দোলনের চাপে তার বরং ভালোই হয়েছে, তার একটা প্রাইজ পোস্টিং হয়েছে বিনীত গোয়েলের। তো সেটা আজকে আলোচনার বিষয় না। আমরা যখন বললাম যে যখন অভয়াকাণ্ডে অভিযুক্ত একজন পুলিশ কর্মী, তখন আপনাদের কি মনে হয়েছে? তখন আজকে যারা প্রেস কনফারেন্স করতে এসেছিলেন বা তাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছিল, অনেকে তো বলছেন, অনেক সাংবাদিককে আমরা, এখনো তো পুরোপুরি মরে যায়নি সততা, অনেকে বলছেন, এমনকি ভিডিও জার্নালিস্ট যারা, ক্যামেরাম্যানরা, তারা বলছেন যে স্ক্রিপ্টটা তো কালকে রাতে দেওয়া হয়েছিল, এরা ঠিকমতো পড়েনি, আর কিছু প্রশ্ন আনকমন চলে এসছে। মানে তাদেরকে বলে দেওয়া হয়েছিল প্রশ্নটা যে এই প্রশ্ন আসবে, কিন্তু আমরা যে অনুব্রত নিয়ে প্রশ্ন করব, এটা যারা বলেও দিয়েছে, ভাবতেও পারেনি যে অনুব্রতর বিষয়টা এত বেশি এটা ইয়ে হয়ে যাবে, অত্যন্ত স্বাভাবিক। হ্যাঁ, যারা প্রশ্নটা তাদেরকে বলে দিয়েছে, উত্তরটা কি দিতে হবে বলে দিয়েছে, প্রেস রিলিজটা তৈরি করে দিয়েছে, তাদের তো এটা বলা উচিত ছিল যে দেখো অনুব্রত নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে, তাপস পাল নিয়ে কোশ্চেন আসতে পারে, পার্থ চ্যাটার্জি নিয়ে কোশ্চেন আসতে পারে, তিরঙ্গা পতাকাকে অপমান করা হয়েছে, প্রশ্ন আসতে পারে, অভয়ার মাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, হাসপাতালে ভর্তি করতে হলো, এই প্রশ্নগুলো আসতে পারে। এইগুলো উত্তর তোমরা 150 শব্দ করে করে যাও, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকে না, টিকা লেখো, এখন তো হয় না, এখন তো মাল্টিপল টাইপ চয়েস কোশ্চেন, আমাদের সময় গুলো ছিল প্রশ্ন হতো, হ্যাঁ অনেকটা লিখতে হতো, 5 পাতা না লিখলে নম্বরই দিত না। তো এটা তো আর মাল্টিপল টাইপ চয়েস কোশ্চেন নয়, আজকের প্রশ্নটা ছিল বিস্তারিত উত্তর, হ্যাঁ বিস্তারিত উত্তর লেখো, টিকা লেখো, প্রবন্ধ লেখো, এই ধরনের প্রশ্নগুলো আসবে। আসলে যেটা রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে পুলিশের যেটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পুলিশের যে কর্মী সংগঠন ছিল সেটা তো মমতা ব্যানার্জি এসে তুলে দিয়েছেন, এখন একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন আছে, কিন্তু পুরো পলিটিসাইজ করা হয় সেখান থেকে একদমই। এবং আজকে যেটা রাজনীতিকরা বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে একদম তৃণমূলের এক নেতা, তুমি যার কথা কিছুক্ষণ আগে বললে, সেই নেতা, তার সঙ্গে বৈঠক করেছিল এই পুলিশের যারা কর্তারা, সেই বৈঠকে ব্লুপ্রিন্টটা তৈরি করা হয় কি করা যায়। মানে তুমি তো জানো আইপ্যাকের এখন কি হাল, আইপ্যাক নিয়ে কমপ্লেন হয়েছে নয়াদিল্লিতে সিজিওতে। এবং তুমি একটা জিনিস প্যাটার্নটা লক্ষ্য করবে, সব জায়গায় মহিলাদের এগিয়ে দাও। এই যে শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক ভাবে যখন এরা পারছে না, মাঝে মধ্যে দেখবে এই যে কলকাতায় আমাদের যে বিধানসভা আছে, একদমই বিধানসভার বাইরে তুমি দেখবে ওখানে মহিলা পুলিশকে, মানে পুলিশের যে ড্রেস তার বাইরে ক্যাজুয়াল কিছু ড্রেস একদম এগিয়ে দেবে, ঘিরে ধরবে মহিলা। না, এটা হানি ট্র্যাপের খেলা চলতে পারে ভোটের আগে, এই হানি ট্র্যাপের খেলা। এবং এক্ষেত্রেও দেখলে পুলিশ নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, সেখানেও মহিলাদের এগিয়ে দিচ্ছে। সাংবাদিকদের কেস দেবে, সেখানেও মলেস্টেশন, আরে ভাই তুমি খবরের কেস দাও না আমাদের, কে আপত্তি করেছে, বা বাজে বাজে কেস দাও, মহিলা, সেখানেও মহিলা, নেতাদের ফাঁসাও, সেখানেও মহিলা এগিয়ে দাও। তৃণমূলের এই যে মহিলা প্রীতি
সত্যি আমি মাঝে মধ্যে মনে হয় একটু স্যালুট জানাই যে না আপনারা মহিলাদের সত্যি খুব ভালোবাসেন। এবং পঙ্কজ, তুমিও কন্টেন্ট তৈরি করেছিলে, আমরা অনেকেই করেছিলাম, যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটা যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের ভেতর থেকে ভিডিওটা পোস্ট করা হয়েছে, এবং এই পোস্ট করার জন্য এরা না বিরাট অঙ্ক কষে, অঙ্কগুলো শেষে আর মেলাতে পারে না। আজকে যেমন এই ল্যাং মারতে এলো, না পাকিস্তান যেমন দেখবে তুমি, পাকিস্তান যখন একটা কোনো স্ট্র্যাটেজি তৈরি করে খাতায় কলমে কিন্তু দারুণ, কিন্তু স্ট্র্যাটেজির যে কাউন্টার স্ট্র্যাটেজি ভারত করবে, আমি এটা পাকিস্তান ভারতের সাথে তুলনা করি, কাউন্টার স্ট্র্যাটেজির ক্যালকুলেশনটা এরা করতে পারে না। স্ট্র্যাটেজি কিন্তু এদের মারাত্মক। কাউন্টার স্ট্র্যাটেজি যদি এদের মানে ঠিকঠাক মানে হয়ে যায়, তাহলে কিন্তু এরা একদম আজকে যেমন দেখলে কাউন্টার স্ট্র্যাটেজি মানে এরা এলো শুভেন্দু অধিকারীকে একদম নাম করে বলছি, শুভেন্দু অধিকারীকে ল্যাং মারবে, একদম মেলাইন করবে, চারিত্রিক হনন করবে একদম, যে দিয়ে নিজেরাই উত্তেজিত হয়ে মানে ফুটবলের ভাষায় আত্মঘাতী গোল। না আরেকটা বেশ মানে ফুটবলের ভাষায় ওই যে মাঠ ছেড়ে রেগে মেগে মাঠ ছেড়ে পালিয়ে যায় না, দেখবে ওই খেলাটা আমার রেফারির কোনো নির্ণয় তো ওয়াকওভার পেয়ে গেল শুভেন্দু অধিকারী। ওয়াকওভার ভাই, আর ভালো করে খেলা যেত এখানে। এরা তো মুখে বলে কথায় কথায় বিরাট খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, তো খেলো ভাই। এরা আসলে ওই দেখবে ওই পুলিশকে সামনে রেখে পেছন থেকে খেলে, তো যেহেতু পুলিশকে সামনে রেখে পেছন থেকে খেলে, আর স্বাভাবিকভাবে মানুষ পুলিশকে ভয় পায়, আমরাও ভয় পাই, আমি এখনো ভয় পাই, স্বীকার করছি। কারণ ওই থানায় যে মানে ইচ্ছা করে ওরা না ওই বাথরুমটা পরিষ্কার করে না, ওরা যে মানসিক টর্চার করে পুলিশ যখন কাস্টাডিতে রাখে, ওটা মানুষ অপছন্দ করে, তাই ভাবে পুলিশকে মানব শরীরের যে প্রাকৃতিক বর্জ্য, হ্যাঁ একদম সেগুলো ওখানে ইচ্ছাকৃতভাবে ওটা রাখে। তো মানুষ এই ঝামেলাটা এড়ানোর জন্য, কিন্তু মানুষ যেদিন এই ভয়টা পুলিশের কেটে যাবে, সত্যি বলছি এটা সমাজের জন্য ক্ষতিকর। আমি বলছি আবার পুলিশের পুরো ভয় কেটে যাওয়াটা সমাজের জন্য ভালো না, তাহলে আবার দুর্বৃত্তরা সাহস পেয়ে যাবে। কিন্তু এরা যে পরিমাণে মানুষকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে, মানুষ সত্যি কিন্তু রিটালিয়েট, যদি আমি চাই না রিটালিয়েশন হোক, বিপ্লব হোক, আমি এসব বিপ্লবে বিশ্বাস করি না, আমি সমাজ সুস্থভাবে থাক এটাই চাই। কিন্তু এরা যেটা করছে একদিন সত্যি এর কিন্তু কাউন্টার হবে, এবং এটা কিন্তু ভয়ঙ্কর হবে, এটা বাধ্য করছে মানুষ। আমি 9 তারিখেই পঙ্কজ, তুমি যেটা বললে একদম একদম আমি এটা প্রত্যক্ষ দেখেছি। একটি ছেলে, আমার কাছে ভিডিও আছে, ছেলেটার মাথায় ব্যান্ডেজ করা, নামটা এই মুহূর্তে মনে নেই, সম্ভবত রিক, গোলগাল করে রিক নামে একটা ছেলে, ব্যান্ডেজ পরে উনি হাঁটছিলেন। তো তাকে জিজ্ঞেস করলাম, আমার সঙ্গে আরেকজন সহকর্মী ছিলেন, আমরা দুজনে তাকে ডেকে বসালাম যে আপনি মাথায় ব্যান্ডেজ করে এখানে এসেছেন কেন? বলছে এটা আজকেই হয়েছে। মানে কি? বলছে যে আমরা অভয়ার বাবা মায়ের ডাকে আমরা নবান্ন চলো অভিযানে অংশ নিয়েছিলাম, আমরা জানতাম পুলিশ আটকাবে, কিন্তু পুলিশ যে মাথা ফাটিয়ে দেবে এটা ভাবিনি। তারপরে আমার সহকর্মীরা তারা গিয়ে একটা সরকারি হাসপাতালে ব্যান্ডেজ করে স্টিচ করে করেছে, আমাকে বলেছিল বেডে শুয়ে থাকতে অথবা বাড়ি চলে যেতে। তো আমি জোর করেই এসছি, মাথায় ব্যান্ডেজ করা। এবং ওর যে কথা, ওর যে উইল পাওয়ার, ওর যে চোখের ভাষা, ও বলল যে আমার ব্যান্ডেজের উপরে আবার মারলে আবার মারবে। মানে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি একদিকে চন্দ্রশেখর আজাদ, একদিকে মহাত্মা গান্ধী, দু রকমের নীতি তার মধ্যে কাজ করছে। একদিকে ও কিন্তু হাত চালাচ্ছে না, ও কিন্তু ঢিল মারছে না, ও লাঠি চালাচ্ছে না, আবার চন্দ্রশেখর আজাদের মতো ওর মধ্যে সেই অ্যাগ্রেশনটা কাজ করছে। চোখে চোখ রেখে আমি কথা বলবো। তো এটা কিন্তু তুমি বলছো যে ভালো কি খারাপ সে তো সময় উত্তর দেবে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি তোমাকে বলতে পারি, অভয়ার মা 9 তারিখে যখন এই হেস্টিংসের সামনে পুলিশ আটকালো, অভয়ার মা কিন্তু মাথা ফুলে গেছিল ঠিক এই জায়গাটায়, পুলিশ মেরেছিল। এবং পরে কলকাতার পুলিশ কমিশনার দুঃখ প্রকাশ করেছিলেন সাংবাদিকদের সামনে, তদন্ত হবে বলেছিলেন ড্রোন আছে, আমাদের সিসি ক্যামেরা আছে, এগুলো খতিয়ে দেখা আমরা জানি তারপরে ভালো তদন্ত হয় রাজ্যে, সেটা আমরা খুব ভালো করে জানি। কারণ ওই বল তোর বউটাকে তার তদন্ত ওইরকম ওর তদন্ত হচ্ছে, পুলিশের ফোন জমা হয় আর অনুব্রত ফোন নিয়ে এখনো ঘুরে বেড়ায়। তো এটা আমরা তো দেখতেই পাচ্ছি কিরকম তদন্ত হয়। শুধু তাই না, এ রাজ্যে যতগুলো দুর্নীতির অভিযোগ, যেগুলো সিবিআই কেস টেক ওভার করেছে, যারা দুর্নীতির যাদের বিরুদ্ধে অভিযোগ, তো তারা তো এই রাজ্যেই ছিলেন। এ রাজ্যের পুলিশ কি নাকে সর্ষের তেল কানে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? তারা পুলিশ কি জানে না কোথা থেকে বালি মাফিয়ারা কত টাকা তোলে, কোথা থেকে কয়লা মাফিয়ারা তোলে? পুলিশ তো নিজে হাত পেতে টাকা নেয়। পুলিশ আগে নিজের ডিপার্টমেন্টের তদন্ত করুক। পুলিশ যদি ওই হাত পাতা রোগ বন্ধ করে দেয় নিজের ডিপার্টমেন্টের, তাহলে পশ্চিমবঙ্গের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে এতগুলো রাস্তা, আমি একটু অপ্রাসঙ্গিক কথা বলছি ছোট, না সবই প্রাসঙ্গিক। যে আজকে দেখো সব রাস্তাঘাট খারাপ, কেন খারাপ হয়? ওভারলোডিং হয় বলে তো। ওভারলোডিং কেন হয়? হাত পাতে বলে তো। পুলিশের এই তৃণমূলের আমলে এক একটা পুলিশের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে,
আজকে তোমাকে 50টা কেস দিতে হবে। কি করে? রাস্তার দায়ের, তুমি চা খেতে যাবে, একটু দাঁড় করিয়েছো, সবসময় তো দেখা সম্ভব হবে, আমি জাস্টিফাই করছি না, কিন্তু ওরা অন্য রাজ্যে এই ঘটনাটা কম হয়। তুমি 2 মিনিটের জন্য গাড়ি রেখেছো, তোমার নামে কেস দিয়ে দেবে। আজকে একটা আমি অনলাইনে ভিডিও দেখছিলাম ফেসবুকে, লোকটা নিজের বাড়ির সামনে গাড়িটা রেখেছে, তার কেস এসছে, বলছে আমি গাড়িটা বের করেছি, রাত্রিবেলা ছিল, সকালবেলা রেখেছি, একটু কাজে বেরোবো বলে, নিজের বাড়ির সামনে তার কেসের কাগজ চলে এসছে। ভায়োলেশন হয়নি, আমার সাথে এই ঘটনা, আমি দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। গাড়ি নিয়ে যাচ্ছি তো, আমি সাধারণত কোনোদিনও ভায়োলেট করি না, ট্রাফিক রুল আমি মেনে টেনেই চলি। এমনকি আমার ব্যাটারি গাড়ি আছে যেখানে হেলমেট না লাগালেও চলে, মোটর ভেহিকলস অ্যাক্ট ফ্রি, তারপরেও আমি লাগিয়ে চলি। একবার কলকাতারই ঘটনা, আমি ভায়োলেট করিনি, তারপরেও আমার বাড়িতে কাগজ এসছে। আমি ট্রাফিক ওসি যিনি ছিলেন, পরিচিত ভদ্রলোক, তাকে গিয়ে বললাম যে এই কাগজ এসছে, কি করব? উনি বলেন, তোর নাম এসছে, ছেড়ে দে, বলে উনি খারিজ হয়ে গেল। আজকে আমি সবাই তো সেটা পারবে না। সাংবাদিকতা করতাম, বা আমার সাথে যোগাযোগ এখনো ছিল বা তখনও ছিল বলে যে হয়ে গেল, এটা তো সাধারণ মানুষের হয় না। এটা এক ধরনের এক্সটোরশন নয়? অবশ্যই। আগে পুলিশ নিজের, ওই হিন্দিতে বলে গিরেবান মে ঝাঁক কি দেখো, আগে পুলিশ আগে নিজেদের দিকে তাকিয়ে দেখুক তারা কতটা অন্যায় করছে, তারপর বলবে যে কে ন্যায় করছে। পুলিশ ন্যায় বিচার দেওয়ার তো একটা অংশ, ন্যায় বিচারের একটা অংশ পুলিশ। আগে পুলিশ নিজেরা ভদ্র হোক, দেখবে সমাজের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। না, এটা অনেকের কনফিউশন আছে, পুলিশ কড়া শাস্তি দিক এরকম কমেন্ট দেখুন অনেকে অনেকে করে। ধরো আমি রাস্তায় দাঁড়িয়ে লাইভ করি অনেক সময়, তখন কিছু কিছু রোহিঙ্গা মুসলিম সম্ভবত তারা, যাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, তাদের একটা অংশ না কমেন্ট করে যে একে ধরে পুলিশ শাস্তি দিক। তাদের মতো যারা অসভ্য অশিক্ষিত তাদেরকে বলি যে পুলিশ শাস্তি দেয় না। পুলিশ যেটা করতে পারে যে তাকে আদালতে প্রডিউস করতে পারে যে ইনি এই 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 করেছেন, আদালত ঠিক করে যে তাকে মুক্ত করবে নাকি শাস্তি দেবে। কিন্তু সবকিছুর পরেও পঙ্কজ আমি বলবো যে যখন এই অভয়াকাণ্ডের পরে একটা স্লোগান হয়েছিল যে তোমার মেয়েও হচ্ছে বড়, এই ধরনের একটা স্লোগান হয়েছিল, পুলিশ তুমি কি একটা হচ্ছে বড়, এরকম একটা স্লোগান ছিল। আজকে যেটা বলা হলো, পুলিশ তুমি খেয়াল করো, এটাও নাকি আমরা তাদেরকে অসম্মান করছি। না, এটা 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 তৈরি হয়েছিল ডাক্তারদের মধ্যে থেকেই। তো সেই স্লোগানকে আমরা সমর্থন করি না, এনকাউন্টারও সমর্থন করি না। আমরা চাই যে পঙ্কজ যে কথাটা বলল, যে একটা সত্যি নতুন একটা সূর্যের নতুন আলোর একটা সভ্য ন্যূনতম আইনের একটা সমাজ তৈরি হোক, অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা তো সবসময় চাই ভারত এগিয়ে যাক, আর পশ্চিমবঙ্গ তো ভারতেরই অংশ। এবার কেউ যদি মনে করে এটা বৃহত্তর বাংলাদেশ হবে, তাদের ব্যাপার, কিন্তু এটা তো আমরা অন্তত যতদিন বেঁচে থাকবো আমরা মনে করবো যে পশ্চিমবঙ্গ, এবং মনে করার কি, সেটা তো সত্যি অবিচ্ছেদ্য অংশ। তো ভারত তো পশ্চিমবঙ্গকে ছাড়া এগোতে পারবে না। পশ্চিমবঙ্গ এগোলে ভারতও কালেকটিভলি, কারণ রাজ্য মিলিয়েই তো দেশ। তো আমরা কি এইটুকুন সরকারের কাছে, যে কোনো সরকার হতে পারে, কেন্দ্র হতে পারে, রাজ্য হতে পারে, রাজ্যের কাছে বেশি, কারণ রাজ্যের সাথে প্রত্যেকদিন আমাদের ট্রানজ্যাকশন সরাসরি বলতে গেলে রাজ্য সরকারের সাথে। রাজ্য সরকারই আমাদের সুখ দুঃখের সঙ্গী, কারণ সরকারি প্রকল্পই মানুষকে বেনিফিট দেয়, যেটা রাজ্যের মাধ্যমেই বেশিরভাগটা কেন্দ্র সরকারকেও চালাতে হয়। তা আমরা কি এইটুকুন সরকারের কাছে এক্সপেক্ট করতে পারি না এরা আমাকে ভালো একটা জীবন উপহার দেবে? আজকে তুমি দেখো যে পরিমাণ দান খয়রাতি করা হয়, ঠিক আছে, দান খয়রাতি ভোটের জেতার জন্য করছেন, ভালো কথা। 1 লাখ টাকা দেওয়া হচ্ছে দুর্গাপুজোর জন্য, ভালো করছেন, দিচ্ছেন, খুব ভালো করছেন, মদ খাওয়ার জন্য দিচ্ছেন, ভালো কথা। এটা যদি একটা বেকার ছেলেকে 1 লাখ টাকা যদি দোকান করার জন্য দেওয়া হয়, এটা কি ভালো হয় না? পুরো পরিবার দাঁড়াতে পারতো না, কিন্তু দেবে না। তার কারণ হচ্ছে একটা লোকের ভোট হবে। আমি যদি ভোটের হিসেবেই দেখি, ওরা ভাববে 5টা লোকের ভোট, এখানে ক্লাব মানে 200টা ছেলের ভোট। আবার যাকে আমি দোকান করে দেবো সে তো দোকান করবে, সে তো এসে আমার ভোটের দিন আমার বুথ জাম করবে না। একদম। আর ক্লাবের ছেলেগুলো তো দায়বদ্ধ বুথ জাম করার জন্য, বুথ জাম করবে, রিগিং করবে, কাউন্টিং যখন হবে তখন যারা কাউন্টিং এজেন্ট হবে তাদের মেরে ভূত ভাগিয়ে দেবে। এটা কি স্টার্টার? মানে এটা তো শেষ না, মানে ভোটের আগে পর্যন্ত, ভোটের আগের দিন রাত পর্যন্ত তো দান খয়রাতি চলে, যে প্রত্যেকটা বুথ ধরে ধরে। আপনারা জানেন কিনা জানি না, পঙ্কজ তুমি নিশ্চয়ই জানো, ভোটের আগের দিন প্রত্যেকটা বুথে বুথে একটা বড় অ্যাকাউন্টে টাকা যায়, বড় অ্যামাউন্টের ক্যাশ একদম কালো টাকা। সেই টাকায় মদ কেনা হবে, মাংস কেনা হবে, ফুর্তি করার জন্য আর যা যা লাগে সব কেনা হবে। এবং সেন্ট্রালের যারা আসেন আর কি, মানে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে খাওয়ানো হবে। তারা অনেক ক্ষেত্রে ম্যানেজ হন, আবার অনেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে বলছি অনেক ক্ষেত্রে ম্যানেজ হনও না। কিন্তু এটা জেনেও যে তিনি ম্যানেজ হবে না, তারপরেও শাসক দল যে যখন থাকে, একটা সময় বামফ্রন্ট করতো, বামফ্রন্টের একটু টাকা হয়তো কম ছিল, তৃণমূলের একটু টাকা বেশি এই আমলে। তো ছাগল দিতে হবে, মদ দিতে হবে, আবার বাইজি নাচ অনেক জায়গায় গ্রামে গঞ্জে চলে বলে শুনেছি, আমি নিজের চোখে দেখিনি বলে বলতে পারবো না। আমার তো আমরা শুনেছি যে নাচ নাচানো হয়। আমি জানি
কিছু কিছু গ্রুপ আছে, হ্যাঁ আমি একদম তোমাকে বলছি যে বিভিন্ন পুজো আচ্ছা যে হয় না গ্রামে, জেলার একদম একটু একটু ইন্টেরিয়ার হলে সেখানে হচ্ছে রাত্রি 12টা 1টা পরে ওই গ্রুপটাকে তোলা হয়। ওই গ্রুপটাকে তোলা হয় এবং কিছুটা চেষ্টা করা হয় ওই ঘুমটার নিচে খ্যামটার নাচনের মতো কিছুটা ঢেকে দেওয়া হয় এবং দেখা হয় যে কম বয়সীরা যেন না থাকে। তো কম বয়সী এখন কেউ তো বার্থ সার্টিফিকেট গলায় ঝুলিয়ে যায় না, ফলে সবাই থেকে যায়। আর চেষ্টা করা হয় মহিলাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া, তবে বয়স্করা থাকেন এবং সেটা নিয়ে অশান্তিও হয়। এবং যে কাণ্ডটা কিছুদিন আগে হয়েছিল খেজুরিতে, দুটো ছেলে মারা যাওয়ার পরে শুভেন্দুবাবু যিনি ন্যাশনাল হাইওয়ে ধরে যাচ্ছিলেন এবং তিনি বিবৃতি দিয়েছিলেন, পরে খেজুরি বন্ধ হয়েছিল, ওই ঘটনা কিন্তু সূত্রপাত এই ধরনের নাচকে কেন্দ্র করে, মানে ওই ধরনের নাচে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে ছেলেগুলো গিয়েছিল এবং সেখানে কি হয়েছিল না হয়েছিল পরে পুলিশ দাবি করে যে ইলেকট্রিক মানে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে। এখন দেখুন তদন্ত, আমি তো সেই স্পটে ছিলাম না আর আমার কাছে রিপোর্টও নেই, ঘটনাটা আপনাদের বললাম, কথায় কথায় চলে এলো। তো এগুলো হয়, মানে না এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে ওই মাঝে একটা বলা হলো না যে ভৈরব গাঙ্গুলি কলেজের নাম করে, আমি বলছি না যে ওটা ভৈরব গাঙ্গুলির কলেজে, কিন্তু ওই অঞ্চলেরই, এটা তৃণমূলও স্বীকার করেছে। তো ভৈরব গাঙ্গুলি কলেজের নাম করে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, ওই একটা দেখলাম যে একজন অনাবৃত্ত শরীরে একজন ভদ্রমহিলা সুন্দর দেখতে, তিনি বেশ নাচছেন আর তৃণমূলের নেতারা যে নাচছে, ওই ভিডিওটা আপনারা যারা দেখেছেন, এটা কিন্তু সমাজে অহরহ হয়, দরজা বন্ধ করে তৃণমূলের নেতারা সোশ্যালে, ফেস্টে, কারো বিয়ে বাড়িতে, পকেটে প্রচুর পয়সা থাকলে যা হয় আর কি, একদম তো তারা এরকম অশ্লীল নৃত্য দেখে আর কি খুব ভালো এনজয় করেন, ভালো পয়সা থাকলে। পঙ্কজ, আজকের আলোচনা আমরা বিভিন্ন বিষয় নিয়ে করলাম। আমাদের মূল আলোচনা ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রেস কনফারেন্স এবং সেখান থেকে তাকে ল্যাং মারতে গিয়ে কিভাবে আত্মঘাতী গোল বা চিৎপটাং আপনারা যাই বলুন সেভাবে তারা ঘরমাক্ত হয়ে তারা বেরিয়ে গেলেন বিরক্ত হয়ে। আমাদের এই ভিডিও এই বিষয় ছাড়াও অনেক বিষয় আমরা আলোচনা করলাম। একটা জিনিস আমার বলতে ইচ্ছা করছে, সেটা আমি না বলে আর কি মানে পেটে গুড়গুড় করছে আর কি। যারা আজকে প্রেস কনফারেন্স করলেন তারা শুভেন্দু অধিকারীর গালাগালিটা শুনেছেন, কিন্তু পুলিশ যে বুট দিয়ে জাতীয় পতাকাটাকে পদদলিত করেছে আর কি, যেটা ভিডিওতে দেখা গেছে, হ্যাঁ, তো সেটা এআই ভিডিও, এটাও তারা বললেন না, তারা দেখেননি। তারা বলতেন এআই ভিডিও, বানানো ভিডিও, তাহলে বুঝতাম যে ঠিক আছে, তারা খুব সুন্দর স্ক্রিপ্টেড। কিন্তু তারা কি বললেন, আমরা ওটা দেখিনি। ওরা পুলিশের, তাদের ফ্যামিলির আর কি, তারা বলছেন পুলিশ পরিবারের যেহেতু, পুলিশ পদদলিত করছে জাতীয় পতাকা তারা দেখতে পান না, তারা পুলিশ মারলে দেখতে পান না। সবাই দেখিয়েছে যে যেদিনকে নবান্ন অভিযান হলো পুলিশ কিভাবে মেরেছে। আর পুলিশ প্রথমবার মেরেছে এমনটা তো নয়, পুলিশ প্রত্যেকবার মারে, কংগ্রেস আমলে মেরেছে, মারাটাও একটুখানি আলোচনা হওয়া উচিত। ওরা টিচারদেরকে বুকে পা তুলে দিয়ে মারে, হ্যাঁ, ফ্লাইং সসারের মতো আর কি, মানে ওই উড়ে এসে বুকে লাথি বলে না, কিন্তু এরাই আবার মহেশতলায় মার খায়, ভাঙড়ে মার খায়, মোথাবাড়িতে মার খায়, ধুলিয়ানে মার খায়। এই এক অদ্ভুত চক্র চলছে এ রাজ্যে, যে নৈরাজ্য কি বলবো, এই নৈরাজ্যের মধ্যে আমরা আছি। আমরা শুধু অপেক্ষা করতে পারি কবে সুদিন আসবে, কবে নতুন সূর্যোদয় হবে। এবং দেখুন এই আলোচনা চলতেই থাকবে। আলোচনা আমরা যত মানে আমরা প্রায় সমবয়সী একই পেশার মানুষ যখন বসবো, আলোচনা তো না হলে গলা টিপে ধরবে, সমস্যাটা এই জায়গায়। একদমই আজকে আমাদের টিপছে আর আপনাদের তো আপনারা, হ্যাঁ, যা ঘটনা প্রবাহ সমস্ত জিনিস নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং ভবিষ্যতেও তুলে ধরবো। এবং পঙ্কজকে আমরা কিন্তু ছাড়বো না, পঙ্কজের সঙ্গে আবার আমরা আলোচনায় বসবো অন্য কোনো বিষয়ে, এবং আরো কিছু ডেপথে আপনারা কি চান আমার কাছে জানতে চান এবং পলিটিক্যাল ডেইলির পঙ্কজ বিশ্বাসের কাছে জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা, আপনারা আরেকবার জানাচ্ছি, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নবান্ন নিমন্ত্রণ যেমন করে সাবস্ক্রাইব করবেন, পলিটিক্যাল ডেইলিরও পাশে। হ্যাঁ, নবান্ন নিমন্ত্রণ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না। এবং আপনারা যে এক একটা করে সাবস্ক্রাইব করেন এবং একটা একটা করে যে নাম্বার বাড়ে 29,000, 30,000, 40,000, এটাই কিন্তু আমাদের সাহস যোগায় যে আমরা সত্যি কৃচ্ছ সাধন করি পাশে আছেন। হ্যাঁ, কারণ আমরা চাকরি বাকরি ছেড়ে আমরা কিন্তু কেউ ফালতু মানে পত্রপত্রিকায় কাজ করতাম না, একদম আমরা সেই জায়গায় ছেড়ে একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এটা শুরু করেছি। তো এইটুকুন আপনারা করতেই পারেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, বাকিটা দাদা বলবেন। না, আমি তো সবই বলে দিলাম। আর আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করা যাক। সবাই ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। এবং অবশ্যই নবান্ন নিমন্ত্রণ দেখবেন।